আমাকে বসিয়ে আমার কোলে খুব যত্ন সহকারে একটা বালিশ রাখলেন। তারপর বই রেখে বললেন, পড়ো। আমি তো পুরাই হাফ, এমনি আমি অসুস্থ, আর উনি কি না বলছেন পড়ো। এটা কোন ধরনের টর্চার? কি হলো, পড়া শুরু করো। কিছু জায়গা আমি মার্ক করে দিছি, ওগুলো কমপ্লিট করে ধ্যান ঘুমাবে। স্টার্ট। আমি ওনার দিকে করুণ চোখে তাকিয়ে আছি, কিন্তু তাতে তার কোনো ভাবান্তর হলো বলে মনে হচ্ছে না। আরেকটা ধমক দিয়ে সুপার ল্যাপটপ নিয়ে বসে পড়লেন। বুড়ো জামাই হলে এই এক সমস্যা, আর কিছু খুঁজে না পেলে ওই খাতা নিয়ে টর্চার করতে চলে আসে। ছোকরা টাইপ কাউকে বিয়ে করলে নিশ্চয়ই রোমান্টিক টর্চার করতো, ওটাই ভালো হতো। এই সুযোগে অ্যাটলিস্ট রোমান্সটা তো হতো। কিন্তু এখানে তো কি হলো, তোমার পর আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না কেন? ধমক দিয়ে ছালা খাটাস, বললে তো পৌঁছাবে, না বললে কেমনে পৌঁছাবে? হুঁ, বিয়ে করে কিছু বললে ভুকুসকে? না, পড়ছি, শুকনো হাসি দিয়ে। ও আচ্ছা, পড়ো। উনি আবার ল্যাপটপের মধ্যে ডুবে গেলেন, আর আমি বিরক্তিকর বই খাতায় পড়তে পড়তে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। হঠাৎ কারো ধাক্কায় চোখ মেলে তাকালাম। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, তার ঠোঁট ক্রমাগত নড়ছে। বুঝতে পারছি উনি কিছু একটা বলছেন, কিন্তু হঠাৎ ঘুম ভাঙায় মাথা যেন হ্যাং মেরেছে, যার কারণে আমার কান পর্যন্ত কিছুই পৌঁছাচ্ছে না। চোখটা আবার বন্ধ করে মাথায় হালকা একটা চাটি দিয়ে চোখ খুলতেই দেখলাম জাঙ্কুক আমার দিকে একটা কাপ এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। কাপ থেকে ধোয়া উঠছে ক্রমাগত। এই যে মিসেস, কফিটা খাও, ঘুম কেটে যাবে। অ্যান্ড আবার স্টার্ট করো। আজ ঘুমিয়ে পড়ি, কাল থেকে পড়বো মুখ কালো করে। জি না, আজ কমপ্লিট করে ঘুমাবা, নয়তো ঘুম নাই। মুখ গোমরা করে কফি কাপে চুমুক দিলাম। বাহ, বেশ টেস্টি তো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বাজে। এত রাতে কফি কে বানালো? আরেক কাজে তো ঘুমিয়ে পড়ার কথা। আচ্ছা, এত রাতে কফি কে বানালো? কুতূহল নিয়ে সবাই তো ঘুমিয়ে পড়েছে। কে বানিয়েছে সেটা ইম্পর্টেন্ট নাকি খাওয়াটা ইম্পর্টেন্ট? ব্রোকসকে দুটোই ইম্পর্টেন্ট, বলুন না প্লিজ। কে বানালো কফি? আমি। হোয়াট? চিৎকার করে। কেন, কি হয়েছে? চেঁচালে কেন অবাক হয়ে? আপনি এত ভালো কফি বানান? অবিশ্বাসের দৃষ্টিতে। কিভাবে? আয়ুকে বানিয়ে খাওয়াতে খাওয়াতে শিখে গেছি। ও কফি খুব পছন্দ করতো, আমাকে তো রীতিমতো শর্ত দিয়েছিল, যদি ওর জন্য স্পেশাল কফি বানানো শিখতে পারি তবে ও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, নয়তো টাটা বাই বাই। এই জন্য পুরো 1 মাস রান্নাঘরে আমাকে কত না বিরক্ত করেছি, আর আমার চামচের ধার পিঠে নিয়ে নিজেকে কতবার যে ধন্য করেছি তারই একটাই নেই। বলে উনি ঘর কাঁপিয়ে হু হু করে হেসে উঠলেন। আমিও হেসে দিলাম। উনি হাসলে খুব প্রাণবন্ত লাগে, কি সুন্দর একটা হাসি। হঠাৎই উনি হাসি থামিয়ে দিয়ে আমাকে পড়তে বলে বারান্দায় চলে গেলেন। হয়তো বুকের কষ্টটা আবার চারা দিয়ে উঠেছে। আর কিছু না ভেবে একটা রিডের শেষ ফেলে পড়তে শুরু করলাম। কোচিং এর সামনে দাঁড়িয়ে আছি, মাত্রই ছুটি হলো। কালকের অ্যাক্সিডেন্টের পর আমার কঠিন নির্দেশ, চাঙ্কুকের সাথে আসা যাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ করতে হবে। আর আমি তো বরাবরই বাধ্য মেয়ে, তাই ঘাট দুলিয়ে মেনেও নিয়েছি। ডানের রাস্তার দিকেই আমার নজর, ওই দিক থেকেই চাঙ্কুক আসবে। চোখ দুটো অপেক্ষার প্রহর গুনছে। এই অপেক্ষা জিনিসটা কিন্তু খুবই বাজে। হঠাৎই কারোটাকে পাশ ফিরে তাকালাম। হে তে। জি আপনি? আগে রিক্সার জন্য ওয়েট করছো? উসকে হেসে। না ভাইয়া, আজ আপনার বন্ধুর জন্য অপেক্ষা করছি, শুকনো হাসি দিয়ে। আচ্ছা, কাল জাঙ্কুক ওভাবে রেগে গিয়েছিল কেন? মনে হলো রাগের কারণটা আমি। আমি একটা হালকা হাসি দিলাম, কিছুই বললাম না, কিছু বলারও নেই। তোমার হাসিটা খুব সুন্দর। আচ্ছা, জাঙ্কুকের সাথে আমার আর কিছু বলার সুযোগ হয়ে উঠলো না। তার আগে জাঙ্কুক গাড়ি নিয়ে এসে সামনে দাঁড়ালেন। প্রথম ভাইয়াকে দেখে উনি যে রেগে গেছেন তা ওনার চেহারায় স্পষ্ট, তবু ঠোঁটে একটা পাখা হাসি ঝুলিয়ে বলে উঠলেন, কিরে বোকাম, তুই এখানে? ও, রাহুল ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম। দেখে দেখে থেমে গেলাম। বেচারি একা দাঁড়িয়েছিল, তাই ভাবলাম একটু কোম্পানি দেই। খুব ভালো ভাবনা, তবে ওকে নিয়ে কম ভাবলেও চলবে। তে উঠে আসো, ভালো থাকিস বোকাম। বোকাম ভাইয়া ওনার কথাটা হয়তো ঠিক ধরতে পারলেন না, আমাদের দিকে হা করে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। গাড়ি চলছে তার আপন গতিতে। ওনাকে দেখে খুব মনমরা লাগছে, কিছু জিজ্ঞেস করার সাহসও হয়ে উঠছে না। গাড়িতে ওঠার পর থেকে এই পর্যন্ত শুধু এটাই বলেছেন, বোকামের থেকে দূরে থেকো। আই থিঙ্ক হি লাইকস ইউ, বাট ইউ আর নট ফর হিম। ব্যাস, তারপর থেকে চুপ। গাড়িটা একটা পার্কের সামনে এসে থামলো। আমাকে নামতে বলে উনি হাঁটা দিলেন। শত শত প্রেমী যুগলদের প্রেম লীলাকে না দেখে পার্কের এক কোণে এসে দাঁড়ালাম। ভাবছিলাম এখানে আসার কারণ কি হতে পারে। তখনই একটা মেয়ে বিদ্যুৎ বেগে ছুটে এসে ওনাকে জড়িয়ে ধরলেন। মেয়েটা কাঁদছে, দেখে মনে হচ্ছে জামাই মরে গেছে। যত সব পাল্লাই যা। আমি রীতিমতো বরফ হয়ে দাঁড়িয়ে আছি। এসব কি? আমার জামাই আরেকজনের সাথে প্রেম করার জন্য আমাকে সাথে এনেছে? কি অদ্ভুত ব্যাপার। ওনাদের দুজনকে এই অবস্থায় দেখে ভিতরটা বড্ড জ্বলছে, তার সাথে পাল্লা দিয়ে জ্বলছে আমার চোখ দুটো।
চোখে পলক পড়লেই ঝরে পড়বে এক আকাশ অবহেলা মাখানো বৃষ্টি। আয়ু আপুকে উনি ভালোবাসেন, এই কথাটা শুনলে এখন আর খারাপ লাগে না। ওটা আমার জানা কথা। আর প্রথম ভালোবাসাকে মানুষ এত ইজিলি ভুলতে পারলে ভালোবাসা নামক জিনিসটা এত কষ্টের হতো না, না হতো এত আবেগময়। সত্যি বলতে আমি নিজেও কখনো চাই না উনি আয়ু আপুকে ভুলে যাক। আয়ু আপু থাকুক তার মনে অনুভূতি আর স্মৃতির পাতায়, কিন্তু তার পাশে আমারও যে ঠাই চাই, একটুকু ঠাই। আমি ওনাদের দিকে টলমল চোখে তাকিয়ে আছি। জাঙ্কুক আমার চোখের দিকে এক পলক তাকিয়ে মেয়েটাকে ঝটপট নিজের থেকে ছাড়িয়ে একটু ডিস্ট্যান্সে দাঁড় করিয়ে দিলেন। হয়তো আমার চোখের আকুতি উনি বুঝতে পেরেছিলেন। মেয়েটি এখনো কেঁদেই চলেছে, বিরতিহীন কান্না যাকে বলে। আমি ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটিকে পর্যবেক্ষণ করছি। কেমন ফাজিল মেয়ে, অন্যের বরের গায়ে এমনভাবে ঢলে পড়ছে যেন বরটা আমার না, ওর নিজেরই। ইচ্ছে করছে মেয়েটার প্রতিটি চুল টেনে টেনে ছিঁড়ি। অসভ্য এই মেয়ে, এভাবে কাঁদিস না প্লিজ। দেখ সব ঠিক হয়ে যাবে। এভাবে ভেঙে পড়লে চলবে বল? মেয়েটার কাঁধে হাত রেখে, আরে মেয়েটা ভেঙে পড়ুক, ইচ্ছে হলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, তাতে তোর কি রে? আমার কাঁধে হাত রাখা হচ্ছে, ইচ্ছে করছে এই খাটাসটার হাত এই মাইয়ার খাদের সাথে স্টাপলার দিয়ে লাগিয়ে দিই। মাথাটা প্রচুর ব্যথা করছে। অতিরিক্ত রেগে গেলেই আমার মাথায় যন্ত্রণাটা তাদের অস্তিত্বে জানান দেয়। এখন ওই তাই হচ্ছে। কি ঠিক হয়ে যাবে জাঙ্কুকি? কিভাবে ঠিক হবে? ইজ ইট পসিবল? নো জাঙ্কুকি, নট পসিবল। কি? জাঙ্কুকি? হাইরে প্রেমের ডাক। জাঙ্কুকি মাই ফুড। আল্লাহ, এই দিনটা দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখছো। ক্যারেক্টারলেস হাজব্যান্ড আমার। আয়ু আপু, তুমি মরে গিয়ে বেঁচে গিয়েছো, নয়তো এই কাহিনী দেখে হার্ট অ্যাটাক করতে বিড়বিড় করে। দেখ, জানিস তোর সাথে যা হয়েছে তা কোনোভাবে শুধরানো যাবে না, কিন্তু জানিস তো যা হয় ভালোর জন্যই হয়। এটা হয়তো ভালোর জন্যই হয়েছে। নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিস। বলাটা কত সহজ জাঙ্কুকি। আচ্ছা, তুই পেরেছিস মেনে নিতে? উনি কিছুক্ষণ চুপ করে থেকে ঠোঁটে শুকনো হাসি ঝুলিয়ে বলে উঠলেন, এই তো বেঁচে আছি, মানতে না পারলে হয়তো বাঁচতেও পারতাম না। আমার তো সব শেষ হয়ে গেল রে, সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব। বাবা আজ জিতে গেল, আর আমি বরাবরের মতো পরাজিত। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। বাবা মাকে দেওয়া কষ্ট আর অপমানকে পুঁজি করে সুখের ঠিকানায় ছুটেছিলাম, কিন্তু দেখ শাস্তিটাও পেয়ে গেলাম। ভুল যা করেছিস তো করেছিস, সেটা শুধরাতে পারবি না, কিন্তু নিজেকে একটা সুযোগ দে। আর কান্নাটা থামা। কাল আমার অফিসে আয়, আমি সব ঠিক করে রেখেছি। একদম টেনশন নিস না, আমি তো আছি ঢাকার। এখন আবার একটু হেসে দেখা, চোখ মুছে দিয়ে। মেয়েটি শুকনো একটা হাসি দিয়ে চোখ মুছে নিয়ে আমাকে ইশারা করে বলে উঠলো, ওকে। ওতে মুচকে হেসে, তে। বাহ, দেখতে বেশ মিষ্টি তো। আয়ু ঠিকই বলতো, একদম পুতুলের মতো। আমি শুকনো একটা হাসি দিলাম, উনিও মুচকে হাসলেন। এই মা, এটা কি হলো? এই মেয়েটা আমাকে চিনে? তোদের দুজনকে কিন্তু বেশ মানিয়েছে। আগে সেকেন্ড চান্স দেওয়া হলে আয়ু হয়তো তোর জন্য দেখেই সিলেক্ট করতো। উনি অনেকটা জোর করে একটা হাসি দিলেন। হয়তো আয়ু আপুর নামটা বুকে আঘাত করছে বারবার। এই যে তে, তোমার বর তো পরিচয় করেই দেবে না। আমি নিজে ইন্ট্রোডাকশনটা শেষ করে নেই, কি বলো? হালকা হেসে, আমি জিসু, জাঙ্কুকের ফ্রেন্ড। আমি হালকা হাসলাম। আমি তে, আই মিন তে জাঙ্কুকের বউ, তাই তো? আমি মাথা নিচু করে নিলাম। ওনার মুখে জাঙ্কুকের বউ কথাটা একদম বুকে গিয়ে লাগলো। আচ্ছা জিসু, এবার আমাদের যেতে হবে। কাল অফিসে চলে আসিস, বাকি কথা ওখানে কমপ্লিট করবো, ওকে? কথাটা বলে আমাকে নিয়ে গাড়িতে উঠে গেলেন। আমি মুখ ফুলিয়ে বসে আছি, দুজনে চুপচাপ। হঠাৎ নীরবতা ভেঙে উনি বলে উঠলেন, কি ব্যাপার, এবার মুখ ফুলিয়ে বসে আছো কেন? এমনিতে তো মুখে খই উঠে ফোকাসকে। আমি কিছু না বলে মুখ খুলে নিলাম। কি হলো, কথা বলছো না কেন? ভাবছি, দাঁতে দাঁত চেপে। লাইক সিরিয়াসলি, তুমি ভাবছো? তো ফোকাসকে, না তুমিও ভাবো? শুনে অবাক না হয়ে পারলাম না, ফাঁক হাসি দিয়ে। তো কি ভাবছিলে? এক্সকিউজ মি, আপনাকে বলতে হবে কেন শুনি? না, মিসেস ট্যান কি ভাবছেন জানার খুব কিউরিয়াসিটি হচ্ছে, জানিয়ে ধন্য করবেন প্লিজ। ভাবছি আমি কার পাকা ধানে মই দিয়েছিলাম যে আল্লাহ আমার জন্য এমন ক্যারেক্টারলেস হাজবেন্ড চুজ করলো। ভাবনার বিষয়, তাই না? হাট, আমি ক্যারেক্টারলেস? রাগি চোখে, তো এটি কোনো সন্দেহ আছে? আমার তো নাই। আপনার বয়স কত? মাত্র 25, তাই তো? এই 25 বছরে অলরেডি 2 বিয়ে করে ফেলেছেন, আর একজনের সাথে পার্কে কোণে দাঁড়িয়ে মাখামাখি করছেন। এরপর আর কোনো প্রমাণের প্রয়োজন আছে কি? উনি আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন এখনই গিলে খেয়ে ফেলবেন। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইলাম। আমি মাখামাখি করছিলাম? এমন বাচ্চা মেয়ের মুখে এসব ফালতু ওয়ার্ড আসে কই থেকে? গাড়ি থামিয়ে। বাচ্চা মেয়ের বুইরা হাজবেন্ড যখন এসব অসামাজিক কর্মকাণ্ড করে, তখন এসব ওয়ার্ড অটোমেটিক চলে আসে, বুঝলেন? আমি অসামাজিক কর্মকাণ্ড করছিলাম? চোখ গরম করে
তা নয়তো কি, এমনভাবে মেয়েটার সাথে ছিলেন দেখে তো মনে হচ্ছিল হানিমুন করতে গেছেন। হোয়াট, লাইক সিরিয়াসলি? সব বাজে চিন্তা শুধু তোমার মাথাতেই আসতে পারে। রিডিকিউল আসতে। জিজু আমার শুধু জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড হলে গলায় ঝুলে পড়তে হবে নাকি? আজব, তাহলে আমিও কাল কোচিংয়ে গিয়ে ইনহুর গলায় ঝুলে পড়বো। ইনহু আমার জাস্ট ফ্রেন্ড। হোয়াট, ঠাটিয়ে দেবো একটা। আমার সাথে তোমার তুলনা কেন হবে না? অবশ্যই হবে। মামার বাড়ির আবদার নাকি পাবলিক প্লেসে অন্য মেয়ের সাথে জড়াজড়ি করবেন আর আমি মেনে নিব বুঝি? কখনো না। আমি মোটেও জড়াজড়ি করছিলাম না। সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, স্টুপিড গার্ল। তার চেপে ওয়েট, আর ইউ জেলাস? ভ্রু কুঁচকে। অবভিয়াসলি আমি জেলাস ফিল করছি। এটা এত মোড নিয়ে বলার কি আছে বুঝলাম না। মেয়েরা তার স্বামীকে ভালোবাসুক আর না বাসুক, পছন্দ করুক বা না করুক, তবুও তার জেলাসি ফিল করবেই। এটা বাঙালি মেয়েদের নেচার। কবুল বলার সাথে সাথে তাদের মধ্যে জেলাসির প্রকাশ ঘটে। সেই হিসাবে আমার জেলাস ফিল করাটা স্বাভাবিক। এই আকাশ থেকে পারার মতো আহামার কিছু নয়। আর শুধু মেয়েরা কেন, আপনি মিস্টার জিয়ান জাঙ্কুক যে আমাকে দুই চোখে দেখতে পান না, যে আপনিও রুবাম ভাইয়ের সাথে আমাকে দেখলে তো জ্বলে ছারখার হয়ে যান। কে বললো তোমায় আমি জেলাসি ফিল করি? জেলাসি আর তোমার জন্য ইম্পসিবল মোড নিয়ে। ও তাই নাকি? ওকে। বোগাম ভাইয়া কাল ওনার সাথে লং ড্রাইভে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছিল। ভাবছি কালকে রাজি হয়ে যাবো। বোগাম ভাইয়ার মতো ড্যাশিং অ্যান্ড কেয়ারিং একটা ছেলের সাথে লং ড্রাইভ, ভাবতেই খুশি খুশি লাগছে। মিথ্যা কথা, পা ভেঙে ঘরে বসে থাকবো। এত শখ লং ড্রাইভে যাওয়ার, তাতে দাঁত চেপে পা চাইলে ভাঙতে পারেন। আমার জন্য আরও সুবিধা হবে খুশি খুশি গলায়। মানে অবাক হয়ে। সুবিধাই তো। বোগাম ভাইয়া আমাকে কোলে নিয়ে হেঁটে যাবে, একদম বুকের সাথে লাগিয়ে। ওনার শরীরে মাথার করা গান আমার নাকে লাগবে। আমি ওনার শাট আপ চিৎকার করে, আরে শুনুন তো। আই সেড জাস্ট শাট আপ, নো মোর ওয়ার্ডস। কেন কি সমস্যা? আপনি ওই টিসুর সাথে ওসব প্র্যাকটিক্যালি করতে পারবেন আর আমি বলতেও পারবো না? আমিও চুপ। তুমি দেখো নি যিশু কীভাবে কাঁদছিল? মেয়েটা কতটা মানসিক চাপে আছে তোমার ধারণা আছে? মেয়েটার দিবস হয়ে গেছে। আর ওহো, কেমন চিৎকার! নিজের দিবস হয়ে গেছে তো এসে গেছে অন্য পরের উপর ঢাকা ডালতে। ধমক দিয়ে তুমি যেমন মন মানসিকতাকারী করো আমার জানা ছিল না। তুমি জানো ও ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে? মেয়েটা সব ছেড়ে যে মানুষটা হাত ধরে চলে এসেছিল, আর সেই মানুষটাই মাঝ রাস্তায় তার হাত ছেড়ে দিয়ে অন্য একটা মেয়ের নেশায় মত্ত হয়ে পড়েছে। ছি, ভাবতেও ঘৃণা হয় আমার। একটা মানুষ এতটা নিচে কি করে নামতে পারে? ভালোবাসা কি ফুরিয়ে যাওয়ার জিনিস যে সময়ের সাথে সাথে ফিট হয়ে যাবে? ওই শালাকে হাতে পেলে আমি ওকে খুন করে ফেলতাম। নিহান যেটু রিকোয়েস্ট করেছে নয়তো ওকে পুঁতে রেখে দিতাম। উনি আগে পুষছেন, চোখ দুটো লাল হয়ে আছে। আমি ভয় আর খারাপ লাগা দুটো সংমিশ্রণে গড়া একটা অনুভূতি নিয়ে বসে আছি। সত্যিই তো আপুটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতিতে আছেন। আর যাই হোক, ভালোবাসা মানুষটি থেকে ধোকা পাওয়ার মতো কষ্টের আর কিছু হতে পারে না। লোকটাকে যদিও আমি দেখিনি, তবু ইচ্ছে হচ্ছে ওনার সাথে সাথে আমি ওটাকে দু একটা কিল ঘুষি দিয়ে দিই। আচ্ছা, ওনার বাবা মা কোথায়? নেই। আমি বিস্মিত চোখে ওনার দিকে তাকালাম। নেই মানে? যিশুর বাবা মা অমতে বাড়ি ছেড়ে চলে আসে। শেষ বয়সে একমাত্র মেয়ে ছিল যিশু। খুব বেশি ভালোবাসতেন, তাই হয়তো ধাক্কাটা সামলাতে পারেননি। সেদিনই হার্ট অ্যাটাকে মারা যান ওর বাবা। তার মাস 6 পরে যিশু বড্ড অন্যায় করে ফেলেছে, তাই হয়তো শাস্তিও পাচ্ছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই মুহূর্তে কে দোষ আর কে নির্দোষ ভাবতে ইচ্ছে করছে না, তাই চুপচাপ গাড়ির সিটে গায়ে দিয়ে চোখ বুঝে নিলাম। উনি আবার বলে উঠলেন, কাল রাতে যখন ব্যাপারটা জানতে পারলাম তখন ভীষণ ধাক্কা খেয়েছিলাম। যিশু প্রেগনেন্ট জেনেছি, সেমন দ্যাট গাই। তাই তোমাকে বেশি করে পড়তে বলছি। তোমাকে নিজের গায়ে দাঁড়াতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। পড়াশোনাটা ছেলেদের থেকে মেয়েদের আরও বেশি প্রয়োজন। আমি চাই না তুমি কখনো এমন পরিস্থিতিতে পড়ো। আমি ওনার দিকে অবাক চোখে তাকালাম। এই লোকটার মাথায় তাহলে ভালো চিন্তাও আছে। বাহ, শুনে শান্তি পেলাম। তাহলে এই জন্যই বুঝি উনি কাল রাতে আমার উপর বই খাতা টর্চার চালিয়েছেন। জামাই আমার এতটাও খারাপ না। ওনার গালে একটা কিস করে দিতে ইচ্ছে করছে। উনি সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, হয়তো কিছু ভাবছেন। আমি ধীরে ধীরে ড্রাইভিং সিটের দিকে এগিয়ে গেলাম। ওনার খুব কাছাকাছি বসে আছি। ওনার গাল একটা মিষ্টি চুমড়ে কেটে আর আসে মুখটা এগিয়ে নিতে উনি আমার দিকে ফিরে তাকালেন, আর আমার ঠোঁট গিয়ে পৌঁছালো ওনার ঠোঁটের উপর। আমি এতটাও আশা করিনি। আনএক্সপেক্টেড এই ব্যাপারটাতে আমাদের দুজনেই চোখ বেরিয়ে আসার উপক্রম। অবাকের মাত্রা এত বেশি ছিল যে দুজনের ঠোঁট যে এখনো একে অপরকে ছুঁয়ে আছে সেদিকে খেয়ালই নেই। কিছুক্ষণ পর পরিস্থিতিটা বুঝতে পেরে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উনি রাগে চোখে তাকালো। আমি অসহায় দৃষ্টিতে একবার ওনার দিকে তাকিয়ে চোখ নামিয়ে দিলাম। আজকে নিচে উনি আমাকে কাছে চিবিয়ে খাবেন। ব্যাপারটা কি বিশ্রী, ভাবতে কান্না পাচ্ছে। এদিকে উনি রাগে দৃষ্টিতে তাকিয়ে আছেন। উনি কিছু বলতে যাবেন, তার আগে আমি কাঁদো ঘন্টা বলে উঠলাম, দেখুন এবার আমাকে বকলে আমি কান্না করে দিব।
আমি মোটো ইচ্ছে করে এমনটা করিনি। আপনি তো হঠাৎ করে আমার দিকে ফিরে তাকালেন, নয়তো এমনটা কখনো হতো না। আমি তো জাস্ট ওই পাশের দোকানের নামটা দেখার জন্য এগিয়ে গিয়েছিলাম। নার্ভাসনেসে কি বলতে যে কি বলছি আল্লাহ মালুম। তবে কাজ যে হয়েছে সেই অনেক। উনি আর কিছু না বলে দাঁত কটমট করতে করতে গাড়ি স্টার্ট দিলেন। আমিও হাত ছেড়ে বাঁচলাম। ওনার সাথে বিয়ে হয়ে জীবনটা মরুভূমি হয়ে গেছে। মাঝে মাঝে মরিচিকার দেখা মিললেও ওনার রাগি চোখের তাপে ওগুলো হাওয়া হয়ে যায়। হ্যাঁ, রাত 11টা বাজে। আমি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছি, শুধু শুধু দাঁড়িয়ে আছি। ব্যাপারটা মোটেও তেমন না। আমি আসলে জাঙ্কুককে খুঁজছি। আমাকে পড়তে দিয়ে সেই 10টায় রুম থেকে বেরিয়েছেন, আর এখন বাজে 11টা। গত 1 ঘন্টা ধরে মানুষটা হাওয়া বাড়ির প্রতিটি ঘর চেক করে ওনার চিঠিটার সন্ধান না পেয়ে এখানে এসে দাঁড়িয়েছি। হঠাৎ মামানিকে দেখতে পেলাম একটা ট্রেতে 3 কাপ কফি আর কিছু হালকা খাবার নিয়ে সিঁড়ির দিকেই ঘুরছে। ব্যাপারটা কি, সবার ডিনার কমপ্লিট, এখন এইসব কে খাবে? আর কিছু না ভেবে মামানির কাছে চলে গেলাম, যদি জাঙ্কুর কোনো খবর পাওয়া যায়। মামানি, এসব কার জন্য গো? ইউনো আর টিয়াও এসেছে, জাঙ্কুকের সাথে সাথে আড্ডা দিচ্ছে। এগুলো ওদের জন্যই। ও, এই ব্যাপার। সাহেব তাহলে আড্ডায় মরেছে। আচ্ছা মামনি, দাও আমি দিয়ে আসছি, তুমি ঘুরে দাও। মামনি প্রথমে মানা করলো, এক প্রকার আমার কথা রাখতে আমার হাতে ট্রেটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। আমি মনে সুখে সিঁড়ি উপরে উঠছি, কিন্তু ছাদের দরজার কাছে এসে আমার পা যেন অটোমেটিক থেমে গেল। ওনাদের কথাগুলো আমার কানে স্পষ্ট।